দর্শক, অংশুমালে আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে ক্ষণকালের অতিথি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে লেখক রোমেনা লেইস। রোমেনা লেইস, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্ষণকাল স্টুডিওতে। ধন্যবাদ ভাইয়া, আমি দুঃখিত আমি একটু দেরি করে ফেলেছি। আসলে লিংকটা মানে সময় মতো ইন করতে পারছিলাম না। সবাইকে শুভ সকাল নিউ ইয়র্ক থেকে। আর আমাদের রাত। জি, শুভ রাত বলবো না, এখন শেষ হলেই বলবো। আচ্ছা, ঠিক আছে। আমরা তো এমনি একটা নিউ ইয়র্কের সময়ের ফেরে পড়ি, যাকে বলে যে সময়ের ফেরে আমরা একটু আগ পিছ হয়ে গেছে, দেরিতে এসেছি, যার ফলেই আমাদের খুব দ্রুত চলে যেতে হচ্ছে কথায়। কথা শুরু করি। রোমেনা আপা, জি, সুনামগঞ্জের মানুষ, সুনামগঞ্জের মানুষ এমনিতেই ভাবপ্রবণ হয়। শাহ আব্দুল করিমের দেশ, রাধারমণের দেশ। জি, সেই মানসিকতা থেকে কি লেখায় আসা? ধন্যবাদ কাকন ভাই। আসলে আপনি সত্যিই বলেছেন, জন্মসূত্রে হাওর বাওর আর নীল এক পাহাড় দেখে দেখে বড় হয়ে মনে হয় আমাদের ভেতরে একটা লেখক সত্তা, কবি সত্তার জন্ম হয়েছিল। তারই ভাবধারা এখন পর্যন্ত এখনো মনের ভিতর সেই সুরমার কুলকুল শব্দ, চলতি নদী, রক্তি নদী আর পাহাড় বেষ্টিত সুনামগঞ্জ, হাওর, এগুলি মন টানে সারাক্ষণ। তো আমার মনে হয় সেখানেই সূত্রপাত এবং সেটাই চলছে এখনো। সেই তো, এই লেখাটা কি খুব ছোট থেকে শুরু? হাতে খড়িটা কি খুব ছোট থেকে, যে স্কুল বা এই সময় থেকে, না একটু যখন বোঝেন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়েন সেই সময় থেকে? লেখালেখিটা কখন থেকে শুরু? আচ্ছা, বলি তাহলে একদম শুরু থেকে। স্বাধীনতা যুদ্ধের পরে, আমি তখন ক্লাস 4-এ পড়ি, সেই সময় একটা প্রতিযোগিতা হয়েছিল, রচনা প্রতিযোগিতা। তো সেই রচনা প্রতিযোগিতায় আমি একটা লেখা জমা দিলাম এবং আমি পুরস্কৃত হলাম। বলতে পারেন সেই সূত্রেই আমার লেখার মূল কিন্তু রচনা বা গদ্য যেটা বলেন, এগুলির মধ্য দিয়েই আমার সূত্রপাত এবং সেই আমার শুরু। সেই যে শুরু, তখন থেকে আমার মধ্যে একটা উৎসাহ জাগলো এবং আমি সেই সময়, আমার এখনো মনে আছে, আমাকে ছোটদের রবীন্দ্রনাথ, আমার যে পুরস্কার ছিল কয়েকটা বই, তার মধ্যে ছোটদের রবীন্দ্রনাথ ছিল এবং সেই বয়সেই আমি তখন ওই বইগুলি পড়তাম। সেগুলি থেকে আমি অনেক মনে হতো আমার যে লেখাটা আমার প্রাণের ভিতর তখন থেকেই এসে গিয়েছিল। অর্থাৎ একেবারে ছোটবেলা থেকেই শুরু। জি। আর আমি তো যতদূর জানি পরিবারের সবাই, আপনার ছোট বোনের সাথে আপনার একটা যৌথ বই আছে, এটার গ্রন্থ আছে, সবাই মোটামুটি লেখালেখির সাথে জড়িত, সাহিত্যের সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, সাহিত্য সংস্কৃতি ঘিরেই আপনার পরিবারের গড়ে ওঠা। এই পারিবারিক আবহাওয়াটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই বিষয়টা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের পরিবারে একটা জিনিস ছিল, আমি বলবো সেটা ব্যতিক্রম। যে বয়সে আমরা যে বই, কিছু নিষেধাজ্ঞা থাকে কিছু পরিবারে, আমার বন্ধুরা যে সময় যে বইটা হাতে ধরতেও মানা ছিল, সেই বইও আমরা পড়তাম আমাদের বাবার সামনে এবং একই বই আব্বা চেয়ে নিয়ে আমাদের কাছে থেকে পড়তেন এবং আমাদেরকে কখনো কোনো পড়ার বিষয়ে বারণ ছিল না। তো সেই আমাদের সূত্রপাত। তারপরে আমাদের যে স্কুল লাইব্রেরি, আমার এখনো মনে আছে, আমাদের বাসার যে লাইব্রেরি, বাসার যে বুক শেলফ, তখন তো কাচের একটা আলমারিতে বই থাকতো। তো সেই বইয়ের মধ্যে দেবদাস ছিল,
যখন পুলিশ ছিলাম, তারপরে দেশে বিদেশে, এই বইগুলি আমরা সেই সময়েই নিয়ে পড়তাম। আমাদেরকে কোনো বারণ করা হতো না যে বয়সের লেভেল আছে, সেই লেভেলে পড়তে হবে, এরকম কোনো বারণ ছিল না। যার কারণে আমরা পড়তাম এবং যে যার মতো চর্চা করতাম। আমার বড় 2 ভাই বোন, ওরা কবিতা লিখতো। আমার বড় ভাই কবিতা লিখতো এবং ভাইয়ের সেই কবিতার শ্রোতা হতাম আমি। ভাই কবিতা লিখেই আমাকে পড়াতো, আমাদের সব বোনদের ডেকে ডেকে বলতো যে এই লাইনটার সাথে এই লাইনটা যায় কিনা, এরকম। আমার বড় বোন, সেও কবিতা লেখে এবং তাদের বই বের হয়েছে 1986 সালে, আমি যদি ভুল না করে থাকি, 1986 সালে। এবং তাদের বইয়ের সব এডিটিং সবকিছু কিন্তু আমাকেও করতে হতো। আর পারিবারিকভাবে আমরা এভাবেই মানে লেখালেখির সাথে যুক্ত হয়ে যাই, কিন্তু আমি ছিলাম ইন্ট্রোভার্ট চরিত্রের। আমি কিন্তু আমার লেখাগুলি সব বাক্সবন্দি করে রাখতাম। কখনো প্রচার বা আমি ওদের কবিতা অনুষ্ঠানে পড়েছি, শিল্পকলায় আমি আবৃত্তি করেছি আমার বড় বোনের কবিতা, ভাইয়ের কবিতা, কিন্তু আমি কখনোই আমার নিজের কোনো লেখা প্রকাশ করতাম না। এটা ছিল আমার একটা মানে আমি সব গোপন একটা বাক্সে বন্দি করে রাখতাম। তো সেই গল্পে পরে আসছি। কবিতা দিয়ে লেখা শুরু, মানে ভাইদের কবিতা বা বোনদের কবিতার থেকে শুরু, কবিতায় নয় কেন? আপনি কবিতা দিয়ে শুরু হলো না কেন? আমার আসলে কবিতা নিয়ে একটা ভয় হতো। আমার তখন কবিতা আসতো না। আমার কেন জানি গদ্য লেখাগুলিই ভালো আসতো। এখন সেটা আমার জানি না আমি কেন আমি কবিতায় যাইনি, সেটা নিয়ে আমি অবশ্য কখনো চুলচেরা বিশ্লেষণেও যাইনি। ওরা কবিতা লিখেছে, আমি ওদের কবিতা পড়েছি। আমার কবিতা ভালো লাগে, কিন্তু আমি নিজে কখনো কবিতা লিখবো এরকমটা আমি ভাবিনি, যদিও এখন মাঝে মাঝে লিখি। মাঝে মাঝে কবিতা লিখি, এই কবিতাগুলি নিজের ভিতরে একটা তাড়না আসে, সেই তাড়না থেকে লিখি। কিন্তু আমি জানি এগুলি কবিতা হয় কি হয় না আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। কবিতার বই, গল্পের বই আছে, কবিতার বই এই যে লিখছেন, মাথায় কি এরকম ভাবনা আছে যে ভবিষ্যতে কবিতার বই বের হবে এমন কোনো চিন্তা? না, সত্যি বলতে কি এখনো আমি কবিতা কবিতার বই নিয়ে ভাবি না। তবে এবছর কানাডায় আমার এক বন্ধু আছে, হোসনে আরা জেমি। ও আবৃত্তিকার এবং কবি। তো ওরা ও চেয়ে নিয়েছিল আমার একটি কবিতা, সেই কবিতাটি শতবর্ষ মুজিব শতবর্ষের একটা বই বের করেছে ও, 100 জন কবির কবিতা, তার মধ্যে আমার একটা কবিতা আছে। হ্যাঁ, হোসনে আরা জেমি আমাদের সাথে আছেন, বলছেন রুমেনা খুব ভালো লাগছে। ওহ, উনি যদি চান আমাদের সাথে যোগ দিতে পারেন, আমি ওনাকে লিঙ্কটা ওপেন করে দিতে পারি, যোগ দিতে পারেন। হ্যাঁ, আর সে যদি আবৃত্তি করতে চায় আপনার কবিতা, তাহলে আমরা শুনতে পারি তার কণ্ঠে। আপনি যদি হ্যাঁ, হোসনে আরা জেমি, তোমাকে ওয়েলকাম। যদি উনি চান আর কি, উনি যদি কমেন্টে জানান যে আমি আবৃত্তিটা করব, তাহলে আমি লিংক দিয়ে দিতে পারি। যাই হোক, এই তো আপনার বোন, ছোট বোন রুনা লেইস, উনি গান করেন এবং উনার একটা একাডেমিও আছে যতদূর জানি, যে উনি তার ওখানে গান শেখানো উনি, বা আবৃত্তিও শেখান। এই যে লিখছেন, কবিতায় গেলেন না, গানেও কেন গেলেন না? পারিবারিক আবহ ছিল না? গান গান আমাদের ছেলেবেলায় আমাদের গানের শিক্ষক আসতেন, গানের শিক্ষক গান করাতেন এবং আমি জানি না কেন আমার মা আমার গান খুব ভালোবাসতেন, কিন্তু আমারই গান করা হয়ে ওঠেনি। আমার বাচ্চারা সবাই গান করে এবং আমার বিয়ে হয়েছে পরবর্তীতে যে পরিবারে, আমার শ্বশুর গান করতেন, আমার হাজবেন্ড গান করেন। আমার শ্বশুর বাড়িতে ওরা 2 ভাই তবলা বাজায়, বাকি সব ভাই বোন গান করে, কিন্তু আমার শাশুড়ি কখনো গান করতেন না। আমিও সেরকমই হয়ে গেছি বলতে পারেন, যে আমি ওদেরকে সবাইকে উৎসাহ দেই, সবার সবকিছু জোগাড় যন্ত্র করে দেই, আমি বসে বসে গান শুনি, কিন্তু আমার কেন জানি গান করা হয়ে ওঠে না। সবাইকে উৎসাহ দেন,
কবিতা এডিট করে দেন, কবিতা পড়েন, গানের আয়োজন করে দেন, কিন্তু নিজে কবিতা গানে যাচ্ছেন না। এটা এক ধরনের নিজের সাথে স্ববিরোধিতা হয়ে যাচ্ছে না? না, বিরোধিতা হতো যদি কিছুই না করতাম। শেষ পর্যন্ত যখন বেছে নিলাম মানে গল্প লেখার বিষয়টা, আর গল্প বলেন, কলাম বলেন বা রচনা বলেন, যেভাবেই বলেন, এই লেখাগুলিতে আমি একটু স্বচ্ছন্দ বোধ করি। এবং একটু বলি, আমি আসলে যদিও পড়াশোনা শেষে শিক্ষকতায় যোগ দিয়েছিলাম, এবং আমার প্রথম স্কুল ছিল। আপনার শিক্ষকতার ব্যাপারটা আমরা পরে আসছি, আগে এই কথাটা শুনেন। আচ্ছা, ওইটার সাথে যোগ সূত্র ধরেই বলতে চেয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো মনে করেন যে পরিবেশটা তৈরি করে দিয়ে শেষ পর্যন্ত যখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমি লিখছি, আমার লেখাগুলি এক জায়গায় জড়ো করে একটা কিছু না করে রাখলে এগুলি তো এলোমেলো হয়ে ছড়িয়ে থাকবে, এটা তো কোনো কিছু হচ্ছে না। আর ঠিক সেই সময় 2012 সালে আমার আম্মা আসলেন নিউ ইয়র্কে। তা আম্মার সাথে রুনা আমার বাক্সবন্দি সব স্ক্রিপ্টগুলি পাঠিয়েছিল। তো সেখান থেকে সূত্রপাত 2012 থেকে 2016 পর্যন্ত চলল প্রস্তুতি, এবং তারপরে আমার একসাথে বের হয়েছে 3টা বই, তার মধ্যে 2টো গল্পগ্রন্থ, আর তৃতীয় গল্পগ্রন্থটা রুনার সাথে যৌথভাবে। তো এই 3টা গল্পগ্রন্থ আমার 2017 বইমেলায় বের হয়েছিল। তো নিজে কিছু করি না বা স্ববিরোধী, হ্যাঁ, সময় লেগেছে। ওই যে বললাম আমি একটু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, যার কারণে আমার আগে এখানে আরেকটা কথা না বললেই নয়। এই যে আজকে আপনি ক্ষণকালের আমাকে এখানে ডেকেছেন, আর অংশুমালী, ক্ষণকাল, এগুলি দিয়ে আমি যে এই যে সবার সামনে কথা বলছি, এটা তৈরি হতে কিন্তু এই যে প্যান্ডামিক, তারও কিন্তু ভূমিকা আছে, তাই না? এই যে এতটা সময় বের করা, আপনি আমার জন্য বসেছেন বা আমি আপনার জন্য বসলাম, এখানে আরো শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাদের সামনে, এটা কিন্তু পসিবল ছিল না আগে। এবং ঠিক সেইভাবে এই যে ফেসবুক আসার আগে আমরা কিন্তু ডিসকানেক্ট ছিলাম, আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক কিছুর সাথে আমরা যোগাযোগ ছিল না। তো যখন ওই যোগাযোগ হলো, তখন সাজ্জাদ কাদির ভাইয়ের তারকালোকে আমি আগে মাঝে মাঝে লিখতাম। তো সাজ্জাদ কাদির ভাইয়ের সাথে যখন যোগাযোগ হলো, তখন সাজ্জাদ কাদির ভাই আমাকে বললেন যে তোমার লেখা ভালো, তুমি লেখো। তো এই যে উৎসাহটা, এটা কিন্তু মানে প্রয়োজন মানুষের জীবনে। আমি হয়তো ভাবি নাই তখন আবার লিখবো। তারপরে উনি আমাকে কিভাবে বাংলা টাইপিং করতে হয়, কিভাবে ব্লগের সাথে যোগ দিতে হয়, এভাবে উনি আমাকে উৎসাহ দিতে থাকলেন। আমি যোগ দিলাম এবং আমি লিখতে থাকলাম। তারপরে আসলো বিভিন্ন গ্রুপ, মানে অনলাইন ব্লগগুলি, যেগুলি অনলাইন পোর্টালগুলি, ওগুলা লেখা পোস্ট করার পরে সেখান থেকে ফিডব্যাক পাওয়া যায়। এই ফিডব্যাকগুলি কিন্তু উৎসাহ দেয়, মানুষকে উৎসাহ দেয়। মানুষ বুঝতে পারে যে তার লেখাটা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে। এতে আমি এরকম একটা গ্রুপে ছিলাম, পোয়েম ওয়ার্ল্ড বলতে পারেন। আমার পোয়েম ওয়ার্ল্ড আমার এই যে সামনের যে ভয় ভীতি, মানে আপনি একটা গান করবেন একটা মঞ্চে, সেই মঞ্চের ফিডব্যাক পেয়ে আপনার যে সাহসটা হলো, ঠিক সেই রকমই মনে করেন যে আমি লেখা দিলাম, লেখার পরে সেই ফিডব্যাক পেয়ে আমার ভিতরে একটা মানে আত্মসচেতনতা যেটা জাগলো, যে আচ্ছা ঠিক আছে, আমারও লেখার ক্ষমতা আছে, আমি একটু লিখি তাহলে, এবং সেই লেখাগুলি জড়ো করি, সেগুলি থেকে বই বের করি। এভাবে আসলে আমার বের হয়ে আসা। তখনই আমি সাহস পেলাম, এবং এরপরে 2টা অনলাইন পোর্টালের সাথে যুক্ত হলাম, একটা পীর হাবিবুর রহমানের আর একটা হচ্ছে অদিতি দাসের। এগুলিতেও আমি নিয়মিত লিখতাম, এবং আমার লেখাগুলি যারা ভালোবাসতো, তারা যেসব মন্তব্য দিত, সেগুলি থেকে আমার ভিতরে একটা উদ্দীপনা বা মোটিভেশন সেটা তৈরি হলো। এবং সেভাবেই আস্তে আস্তে আমি একসময় মনে হলো যে আচ্ছা, লেখালেখির জগৎটা আসলে
নিজের জন্য, শুধু নিজের একটা জগৎ, যে জগতে মনে করেন যে আপনি বিচরণ করছেন, আপনি আপনার মনের কথা বলছেন, এই সব এই জায়গাটা সবার জন্য থাকে না, আমার আছে, এটা আমার তৃপ্তি। এই যে প্যান্ডেমিকের কথা বললেন আপনি, আমরা সময় পাচ্ছি, এই প্যান্ডেমিকের সময় প্রযুক্তির সাথে মানুষের পরিচয়টা অতপ্রতভাবে হয়েছে। যে যাদের সাথে, যারা প্রযুক্তি সম্পর্কে জানতো না, ইন্টারনেট সম্পর্কে ধারণা ছিল না, তারাও কিন্তু এখন জানে। এটা একটা প্যান্ডেমিকের একটা ভালো দিক বলতে পারেন, যে অনেক খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক যে মানুষ প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। যেটা আপনি বলছিলেন যে প্রযুক্তি আপনাকে উৎসাহ দিয়েছে। এই যে আগে যেমন আপনি বই ছাপা হলে হয়তো আপনার কাছের মানুষের কাছে ফিডব্যাক পেতেন, কিন্তু দূরের পাঠকদের, যারা দূরে কিনে নিয়েছে গেছে, তাদের কাছ থেকে ফিডব্যাকটা আপনি পেতেন না। কিন্তু ইন্টারনেট মাধ্যম, যেটা অনলাইন প্ল্যাটফর্মগুলো, সেগুলো আপনাকে সরাসরি জানিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকে আপনি কি মনে করছেন যে যারা নতুন লিখছে বা লিখবে, লেখার চিন্তা করছে, তাদের জন্য একটা অনেক বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে এই অনলাইন প্ল্যাটফর্ম? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং অনলাইনের এখন মনে করেন যে আমার সময় কোথায়, আমি একটা বাংলা বই পাবো বা বাংলা বই জোগাড় করব, পড়বো, কিন্তু আমি এই যে অনলাইনে যখন যে বই বা যেটা ইচ্ছা আমি পড়তে পারছি। এখন কথা হচ্ছে যে প্রযুক্তিটাকে আমরা কিভাবে নেব। এখন আমি বই পড়বো নাকি আমি অন্য, গুগলে তো অনেক ইঞ্জিন আছে, অন্য কিছুতে সার্চ করব, সেটা আমার মানসিকতার উপরে নির্ভর করে। তবে আমি নতুনদের লেখা পড়ে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, ওদের লেখার মধ্যে অনেক ভিন্নতা আছে, সেটা আমার কাছে ভালো লাগে। নতুন পুরাণ মিলিয়ে যেটাই আসুক, মানে যত আমরা দেখতে পাচ্ছি বা পড়তে পারছি, এটা কিন্তু প্রযুক্তিরই মানে সাফল্য। অনেকের এই যে যে মলাটবদ্ধতা বই এবং অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে, অনলাইন প্ল্যাটফর্মটাকে খুব ছোট করে দেখা, এই যে সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন বা এই যে ধারাটাকে অনেক প্রতিষ্ঠিত লেখকই খুব মানে উপেক্ষা করার চেষ্টা করেন, যেটা বা অবহেলা করার চেষ্টা করেন। এই যে যে অবহেলার চেষ্টা, এই চেষ্টাটাকে আপনি কিভাবে দেখেন? না, অবহেলা করা উচিত না, আমার মনে হয় কোনোভাবেই অবহেলা করা উচিত না। কারণ মনে করেন যে আপনি যে এই যে এখন প্রযুক্তি ব্যবহার করে আমি মনে করেন নিউ ইয়র্কে আছি, রাইট? আমি নিউ ইয়র্ক থেকে লিখছি, লেখাগুলি পাণ্ডুলিপি করে আমি ঢাকায় পাঠাতে পারছি। সেটা কিন্তু আগে এতটা সহজ ছিল না। আগে যে হার্ড কপি, তারপরে এটাকে আপনি কিভাবে পাঠাবেন, পাঠানোর জন্য যে সময়, সেই সময় কিন্তু অনেক সংক্ষেপ হয়ে গেছে এখন, তাই না? সেজন্য এটাকে আমি কোনোভাবেই খাটো করে দেখি না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে আজকে আপনি আমাদের এখানে নিউ ইয়র্কে অনেকেই আছেন বাংলা চর্চা করেন। আমি যখন আসছি তার অনেক আগে থেকেই এখানে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে বইমেলা হয়। ঢাকা বইমেলা আমাদের প্রাণের বইমেলা। ২১শে ফেব্রুয়ারি আসলেই বাংলাদেশে মনে করেন যে একটা উৎসবের সূচনা হয়। ফেব্রুয়ারি আসলে বইমেলা ঘিরে মানুষ একত্রিত হয়, কবি, সাহিত্যিক, বন্ধু বান্ধব সবাই কবিদেরকে সচক্ষে দেখতে পায়, লেখকদেরকে সচক্ষে দেখতে পায়, তাদের হাতের অটোগ্রাফ নিতে পারে। সেখানে যেরকম আনন্দ, নিউ ইয়র্কেও কিন্তু বইমেলায় সব লেখক, কবি, সাহিত্যিক সবাই আসেন, এখানেও কিন্তু সেই রকমই আনন্দ হয়, সেরকমই একসাথে হওয়া হয়। দুই বাংলার, আপনার মনে করেন যে কলকাতার লেখকরা, সারা পৃথিবীর লেখকরা এখানে আসেন। সুতরাং আপনি কোনোভাবেই মনে করেন যে সবকিছুকে গ্রহণযোগ্যতা, ওই যে একটা লেখা ডেল কার্নেগির ছিল না যে জীবন যখন যেমন। এখন আমি সেই একটা সময় ছিল আমাদের শিশুবেলায় টেলিভিশনই ছিল না, খবরের কাগজের জন্য সন্ধ্যাবেলা বারান্দায় হাঁটাহাঁটি করতাম। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট আসবে, সিলেট থেকে বাসে করে বা ট্রাকে ভ্যানে করে সুনামগঞ্জ আসবে, সেই বিকাল পর্যন্ত সন্ধ্যা হয়ে যেত, কোনোদিন হয়তো
আসতো না, আব্বা আসেনি কেন আজকে পত্রিকা, হয়তোবা বাস আসেনি কোনো কারণে, তখন পত্রিকা আসতো না। তো সেই সময়টাও কিন্তু আমরা পেরিয়ে এসেছি, তাই না? কোনো উন্নত বিশ্বের প্রত্যেকটা জিনিসকে আমরা গ্রহণ করতে হবে, এবং এই যে উন্নতি, এই যে প্রযুক্তিগত উন্নতি বলেন বা যোগাযোগ ব্যবস্থাগত বা সবকিছু, লেখালেখির যে পরিবর্তন, এখন আজকের লেখায় মনে করেন যে প্যান্ডামিকের এই শব্দগুলি আসছে, নতুন নতুন অনেক শব্দ, আইসোলেশন, এগুলি, তারপরে কোভিড-19, করোনা, নতুন নতুন অনেক শব্দ, এগুলি ব্যবহার করে অনেক অনেক সাহিত্য হচ্ছে, কবিতা হচ্ছে, গল্প হচ্ছে। এগুলি সবকিছুই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে, গ্রহণ করতে হবে, গ্রহণ করার মানসিকতা আমাদের নিতে হবে। এবং আমি মনে করি না যে উপেক্ষা করার মতন কিছু এখানে আছে। আমি সবকিছু সহজভাবে গ্রহণ করার মানুষ, আমি আসলে সহজ মানুষ। দুই বাংলা শব্দটা, এই যে দুই বাংলা শব্দটা উচ্চারিত হচ্ছে, আপনি দেখেন আমাদের দেশে যেটা আছে, আমরা একটা স্বাধীন দেশে, আর আরেকটা বাংলা হলো আরেকটা রাষ্ট্রের একটা অংশ। এই যে বাংলার চর্চা, আপনি কি মনে করেন যে ঢাকা ভিত্তিক যে সাহিত্যের চর্চা হয় সেটা কি কলকাতা থেকে পিছিয়ে আছে এখন এই মুহূর্তে? আপনি কি মনে করেন? কাকুন ভাই, প্রশ্নটা আরেকবার করেন তো, আমি একটু বুঝতে পারিনি। দুই বাংলা শব্দটা আপনি একটু আগে বললেন যে দুই বাংলার মিলন মেলা হয় সাহিত্যের, দুই বাংলা শব্দটার ক্ষেত্রে আমি বলছি যে আমরা হলাম একটা স্বাধীন দেশ, আরেকটা বাংলা ভাষাভাষীরা যেখানে থাকেন সেটা হলো আরেকটা দেশের অংশ। আপনি কি মনে করেন যে এই যে পশ্চিমবঙ্গ ভারতের, যার রাজধানী কলকাতা কেন্দ্রিক সাহিত্য এবং ঢাকা কেন্দ্রিক সাহিত্য, এর মধ্যে আমরাই মূলত বাংলার চর্চা করছি, কলকাতা অন্যান্য ভাষার দ্বারা এখন কিছুটা কোণঠাসা। এই মুহূর্তে কি আপনি মনে করেন যে কলকাতা থেকে ঢাকা এগিয়ে আছে না পিছিয়ে আছে? খুব কঠিন প্রশ্ন, আমি কিন্তু এরকম কিছু মনেই করি না। আর আরেকটু পিছনে যাই, আমার মায়ের জন্ম জলপাইগুড়ির হলদিবাড়িতে। তো 1947-এর পরে আমার মায়েরা, আমার নানা নীলফামারীতে এসে বসবাস স্থাপন করেন। তো সেজন্য আমার কিন্তু এই যে দুই বাংলা যদিও বলি আমি, কিন্তু আমার কিন্তু টান রয়েই গেছে। এবং কলকাতা আর ঢাকা আমি কোনো তুলনায় যেতে চাই না। তবে আমি একটা কথা আজকে আপনাকে বলি স্পষ্টভাবে, এই যে কিছুদিন আগে আমাদের হাসান ফেরদৌস, আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস, ওনাকে সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার দেয়া হয়েছে। আমি এখানে একটু দ্বিমত পোষণ করি এই কারণে, আমার কাছে মনে হয় কি জানেন, এটা নাকি প্রবাসী ক্যাটাগরিতে, প্রবাসী লেখক ক্যাটাগরিতে নাকি এই পুরস্কারটা দেওয়া হয়। তো আমার কাছে এখানে আমি দ্বিমত পোষণ করি এজন্য, বাংলা একটা ভাষা। আপনি কাকন ভাই, আপনি লেখেন বাংলায় লেখেন, আমি রোমেনা লেস, আমি লিখি বাংলায় লিখি, হাসান ফেরদৌস লিখেন বাংলায় লিখেন। এখন ইন্ডিয়া থেকে আমার বন্ধু পুরবিতা মজুমদার, সে লেখে বাংলায় লেখে। সবাই কিন্তু আমরা কি দিয়ে লিখছি? বাংলায় লিখছি। আমাদের বাংলায় এই যে প্রকাশভঙ্গি, হয়তোবা হাসান ফেরদৌসের লেখায় নিউ ইয়র্কের পটভূমি আসে, অথবা এটা কিন্তু আরো বড় আকারে আপনি চিন্তা করতে পারেন, কারণ এখানে তিনি আরো অন্যান্য অনেক সাহিত্যের মাধ্যমের মানুষের সাথে মেশেন এবং তাদের সাথে কথা বলেন, তাদেরটাও ধারণ করেন, তারপরে লেখেন। এখানে একজন কবি আছেন শামসাল মমিন, আমরা এবছর যে নোবেল পুরস্কার বিজয়ী কবি, তার কথা আমরা যখন জানি না, তখনই তিনি ওনার বাংলা কবিতাকে অনুবাদ করেছেন বাংলায়। তো এই কথাগুলি আমি এজন্য বললাম যে বাংলা একাডেমি যখন পুরস্কার দিবে, সব বাংলা ভাষাভাষীদেরকে বিবেচনা করে একটা পুরস্কার দিবে। এখানে নিউ ইয়র্কের কবি বা জার্মানির কবি বা লন্ডনের কবি, এভাবে বিভাজনটা না করার মনে হয় সবচেয়ে ভালো হয়। এখানে আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। যেমন আজকে প্রযুক্তির কারণে আমি বাংলাদেশে আছি, কিন্তু দেখেন
আপনার কালকের পরিচয় দেখেন, সেখানে আমার একটা লেখা আছে, এখানে আমার একটা কলাম, হ্যাঁ কলাম আছে আপনার আমি বাংলাদেশে বসে আমার লেখা যাচ্ছে নিউ ইয়র্কে পরিচয়ে যাচ্ছে বা অন্য ইয়েতে যাচ্ছে, অন্য কাগজগুলোতে যাচ্ছে। আপনি রোমেনা লেইস নিউ ইয়র্কে আছেন, সেটা এখন বিশ্ব তো একসাথে যুক্ত। আমরা এটা করতে পারি যে না, বাংলা ভাষাভাষী লেখক যারা আছেন তাদের আমরা পুরস্কৃত করতে পারি, কিন্তু সেখানে দেশ বিভাজনটার, এটা আমিও আপত্তি জানাই, নোট দিয়ে রাখি যারা করেন তাদের নোট দিয়ে রাখি যে এইটা সারা বিশ্বে, যেহেতু এখন গ্লোবাল ভিলেজ বলি আমরা, তো আমাদের ভাষার যারা আছে, আমরা আমাদের বাংলা একাডেমি বাংলাদেশের লেখকদের পুরস্কার দিক, বাংলা ভাষাদের পুরস্কার দিক, সেখানে যেন বিভেদ না হয় নিউ ইয়র্ক বা অন্য কিছু জার্মান। এটা রোমেনা আপার সাথে, রোমেনা লেসের সাথে টোটালি মানে সম্পূর্ণরূপে একমত, এবং এটা নোট দিয়ে রাখলাম যেন তারা যেন ভাবেন এই কথাটা। অনেক ধন্যবাদ কাকন ভাই। এটা আমার গত কয়দিন থেকে এই জিনিসটা আমার মাথায় ঘুরছে যে আমরা প্রবাসে থাকি, শুনেন, একজন শ্রমিক প্রবাসে থাকে আর একজন লেখক প্রবাসে থাকে, তার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? শ্রমিক যখন প্রবাসে থাকে সে শ্রমটা প্রবাসে দিচ্ছে, কিন্তু একজন লেখক যখন প্রবাসে থাকেন সে তার লেখাটা কিন্তু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করছে। আর সাহিত্যের তো এমনি আপা কোনো গণ্ডি নেই, সাহিত্যের তো এমনি গণ্ডি নেই, আমি সবকিছু নিয়ে করতে পারি। আপনি যেমন বললেন যে এইবারের যে নোবেল বিজয়ী যিনি আছেন, ওনার নাম অনেকেই জানতেন না, আমাদেরও অনেকে জানতেন না, কিন্তু তিনি নোবেল পেয়েছেন। কবি শামস আল মোমিন, উনি হচ্ছে প্রায় 20 বছর আগেই উনি ওনার কবিতা বাংলায় অনুবাদ করেছেন। সেটাই আর কি, যে আমাদের এখানে আসলে গণ্ডিটা, আর আমি যত বাইরে যাব, যত চিন্তা করব, তত আমার লেখা সমৃদ্ধ হবে। আমার তো সবকিছু, একটা ভ্রমণে যাব আমি, এটা তো ছাপটা পড়বেই। আমি যদি আজকে অ্যামাজনে চলে যাই, তো আমার লেখাতে তো অ্যামাজনের ছাপটা আসবেই। এইটাই, হ্যাঁ, আমি কিন্তু লিখছি বাংলাতে। তো এখন আমি আপনার শিক্ষকতার দিকে যাই, যেখানে থামিয়ে দিয়েছিলাম আপনাকে। শিক্ষকতা করেছেন অনেক দিন, হ্যাঁ, প্রায় 18 বছর। হ্যাঁ, বেশ কটি প্রতিষ্ঠানে আপনি ছিলেন। 18 বছর মানে দেড় যুগ, অনেক সময়। এই অভিজ্ঞতার কথা বলেন, এবং এই যে শিক্ষকতা করেছেন, এটা কি আপনার লেখার কোনো কাজে এসেছে কিনা? অবশ্যই। আমি যখন সুনামগঞ্জে ছিলাম, সুনামগঞ্জে স্কুলে ছিলাম, বেশি দিন থাকিনি। তারপরে আমি গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়েছি। তো সেখানে যখন, আপনি জানেন যে প্রত্যেকটা স্কুলেই ম্যাগাজিন বের হয়, আমি ম্যাগাজিন কমিটিতে ছিলাম, এবং ম্যাগাজিনের যাবতীয় কাজ আমি নিজের হাতে সব সম্পাদনা করেছি, করে আবার ঢাকায় যে কামরুল আহসানের প্রচ্ছদ দিয়ে আমি ম্যাগাজিন কমপ্লিট করে নিয়ে এসেছি। আমি মনে করি যে যারা শিক্ষক, তারা হচ্ছেন একজন মালির মতো, ফুল গাছের চর্চা করেন, সেখানে ফুল ফুটে। তো আমি যাদের লেখা তখন সংগ্রহ করেছি, সম্পাদনা করেছি, আমার মনে হয় আজকে হয়তো তারা অনেক বড় লেখক লেখিকা হয়ে গেছে। মানুষের মধ্যে স্বপ্ন বুনে দেয়াই শিক্ষকের কাজ। তো এটা আমি করেছি। আমি রংপুর জেলা স্কুলে ছিলাম, ম্যাগাজিনের কাজ চলছিল। আমি পরে ট্রান্সফার হয়ে চলে গেছি ঢাকায় যাওয়ার পরে আমি শেরেবাংলা নগর গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ ওখানে ছিলাম। ওখানেও আমি ম্যাগাজিনের সাথে জড়িত ছিলাম। ম্যাগাজিন বের হয়েছে, আমাদের লেখা আছে প্রত্যেকটা। এবং রংপুর টিটি কলেজে আমি আমার বিএড করেছিলাম, তখনও আমার মনে করেন যে আমাদের লেখা বের হয়েছে, এবং সে সময় আমি হাসন রাজার উপরে একটা লেখা দিয়েছিলাম, সেই লেখাটাও প্রকাশিত হয়েছিল। তো এভাবে জড়িত থেকেছি সবসময়ই। এবং আমার মনে হয় যে আমার যে ছাত্রছাত্রীরা আছে তারাও এখন সবাই অনেকেই অনেক বড় লেখক। এবং রংপুর জেলা স্কুলের স্বনামধন্য লেখক আনিসুল হক আপনি জানেন, এবং রংপুর জেলা স্কুল থেকে আমাদের ছাত্ররা এখন নাসায়ও কাজ করে, তারপরেও লেখালেখিও করে। অনেকেই লেখালেখি করে ছদ্মনামে, আমি হয়তো চিনতে পারি না, তখন বলে যে ম্যাডাম আমি আপনার ছাত্র ছিলাম। তখন দেখি যে ঠিকই অনেক ভালো লেখে তারা। তো এই যে প্রাপ্তি, এটা আমাকে আনন্দ দেয়।
আর মানুষের সাধ্য তো অনেক বড় থাকে না। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে যখন দেখব যে এই ছাত্রছাত্রীরা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বড় বড় জায়গায়, বড় বড় লেখা, ওদের বই পুরস্কৃত হবে, এইগুলিই আমার স্বপ্ন। এই স্বপ্নগুলি আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে বুনে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি অবাক হবেন, আমার সুনামগঞ্জ স্কুলের একজন ছাত্রী, সে লন্ডনে পড়াশোনা করে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সে তার রিসার্চ পেপার ইংলিশে যখন জমা দিচ্ছে, সে সেটা দেখার জন্য আমার কাছে পাঠিয়েছে, ইমেল করেছে আমাকে। তো এগুলি আমার প্রাপ্তি, এগুলি আমার আনন্দ, এগুলি আমার ভালো লাগা। হুসনে আরা জেমির জ্ঞাতার্থে জানাচ্ছি, অংশুমালির কমেন্টের জায়গায় স্টিমিয়ারের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি যদি যোগ দিতে চান আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা আপনার কণ্ঠে শুনতে পারি রোমেনা লেইসের কবিতা। রোমেনা আপা, জি। ভালোবাসার রং নীল প্রথম বই, তাই তো? জি। এর পেছনের ঘটনাটা কি? ওই যে পেছনের ঘটনা তো আগেই বলা হয়ে গেল। রুনা লেইস আমার ছোট বোন, ও আমার আম্মার ব্যাগে করে আমার সব স্ক্রিপ্টগুলি পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলি থেকেই আমি সব বেছে বেছে প্রথম বই নীল রঙের মলাটে বন্দি করলাম, এই যে এটাতে। নীল তো বেদনার রং। না, নীল বেদনার রং আপনার কাছে হতে পারে, ভালোবাসার রং আমার কাছে নীল। নীল খাম, তাই তো? হ্যাঁ। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে পেছনের সেই নীল খামের কোনো ঘটনা আছে কিনা এই ভালোবাসার নীলের পেছনে। না, কোনো কিছুই ব্যক্তিগত না। মনে করেন যে সবকিছু মানে আসলে আমাকে না, মানে আমি ধরেন নিউজ পেপারে কোনো একটা ঘটনা পড়েছি, সেই ঘটনাটা আমাকে এমন ভাবে রিয়েক্ট করলো, তো ওটা আমার মাথায় ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, তারপরে ওইগুলি থেকেই আমি একটা প্লট তৈরি করি এবং লিখি। তো আপনাকে বলি, আমার অংশুমালিতে একটা লেখা আছে পার্থিব নামে। আমি হঠাৎ করে একদিন নিউজ পেপারে একটা নিউজ দেখলাম যে ডিএনএ করার পরে, মানে দুইটা ছেলে মেয়ে দুইটা পরিবার থেকে এসে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডর্মে থাকে, এবং তাদের মধ্যে চেনা জানা হয়, বন্ধুত্ব হয়, পরে তারা বিয়ে করার পরে তারা যখন বেবি নিবে তখন তারা আর কনসিভ করতে পারছে না। তো সেই সময় তারা ডিএনএ টেস্ট করার পরে দেখা গেল যে দেখা যাচ্ছে যে সেম ডিএনএ, মানে ওরা যে কোনো ভাবে সিবলিং। তো এটা কিভাবে পসিবল? তারপরে আবার আরেকটা ঘটনা ঠিক সেই সময়ই পড়লাম, ইন্ডিয়ার ঝাড়খণ্ডে একটা 40 ফুট উপর থেকে একটা বাস পড়ে গেল পানিতে অ্যাক্সিডেন্টে, এবং সেখানে একজন দম্পতি ছিলেন, তাদের কাছে দুইটা বাচ্চা ছিল যমজ। তো যেভাবেই হোক সবাই মারা গেছে, কিন্তু ওই বাচ্চা দুটো বেঁচে গেল। এখন আমার মাথায় ঘুরতে থাকলো, আমি ওই দুইটা ঘটনাকে একজোড় করে আমি একটা লেখা লিখলাম। তো এভাবে আর কি, মানে কোনো কিছুর কোনো মনে করেন যে একদম যে রিলেশন আছে এরকম না, তবে কানেকশন করে নিয়ে লেখা আর কি। অর্থাৎ আপনি বাইরের যে ঘটনা, মানুষের যাপিত জীবন, সমাজ জীবন, এগুলো আপনার এটার সাথে নিজেকে সম্পৃক্ত করে লেখাটা শুরু করেন আর কি, যে চিন্তা করেন লেখার প্লটের যে আসলে চিন্তা সেটা আসলে কিভাবে হ্যাঁ, হয়। আমাদের জীবনে যেগুলি ঘটে সেগুলাই তো বইয়ে উঠে আসে বা লেখায় উঠে আসে, তাই না? কবিতা বলেন, গল্প বলেন, আর উপন্যাস বলেন, সবকিছু তো জীবন থেকে অনেকের ব্যক্তিগত ব্যাপারগুলো, ব্যক্তির খুব বেশি ইনভলভ থাকে লেখায়, নিজের ব্যক্তিগত ব্যাপারগুলো, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে না, আপনি আপনার ব্যক্তিগত মানে সংযুক্তিটা সে অনুযায়ী কম, আপনি পারিপার্শ্বিকতার থেকে লিখেন এবং সেটার সাথে সম্পৃক্ত হয়ে নিজে ঢুকে যান সেটার ভিতর এবং সেই চরিত্রগুলো তৈরি করেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মেঘের দেশে মেঘবালিকা কিসের উপর লেখা, কিছুটা কেন লিখে? এটা আসলে ছোট ছোট ঘটনা, মানে সবগুলি আমার নিজের, আমার পরিবারের, এরকম আমার পারিপার্শ্বিক, এটা অনেকটা বায়োপিক।
অর্থাৎ মেঘের দেশে মেঘালিকা হচ্ছে শিলং আমাদের পাশের শহর। আমরা যখন ছোটবেলায় নীল পাহাড়টা দেখতাম, তো রাত হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে মনে করেন সুনামগঞ্জে ছোট শহর তো কারেন্ট থাকতো না, অনেক সময় ইলেকট্রিসিটি চলে যেত। তো ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের বাসার ছাদ থেকে পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলো দেখা যেত। তখন আব্বা আমাদের চিনিয়ে দিতেন যে এটা শিলং শহর। তো শিলং শহরের ব্যাপারে আমার তখন থেকেই মানে একটা স্বপ্নের মতো তৈরি হয়। এবং 2007 সালে আমি আমার মা, আমার ছোট ছেলে, আমরা তিনজন গিয়েছিলাম শিলংয়ে। তো শিলংয়ে গিয়ে আমার ভিতরে একটা মানে অনুভূতি হয়েছিল, এবং শিলং থেকে আবার সুনামগঞ্জ দেখা যাচ্ছিল। আমার সাথে যিনি ছিলেন আমাদের মামা, রজত মামা, তো উনি আমাকে দেখিয়ে দিলেন যে দেখো ওই যে সুনামগঞ্জ দেখা যাচ্ছে। তো ওই যে আমার ভিতরে যে অনুভূতি, সেই অনুভূতিটাই ওই মেঘের দেশে মেঘবালিকা মধ্যে আছে। কারণ শিলংয়ে গিয়ে আমরা যখন গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে যে চন্দ্র নামের একজন ড্রাইভার, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং চন্দ্র বলল যে ম্যাডাম গাড়ির জানালার কাঁচ নামিয়ে দেন। জানালার কাঁচ নামিয়ে দেওয়ার পরে এক পাশ থেকে মেঘ ঢুকছে, আরেক পাশ দিয়ে বের হচ্ছে। সেই যে অভূতপূর্ব মানে সময়টা, এটাই আমার ভিতরে মানে একটা অনুভূতির সৃষ্টি করেছিল, যা ফুটে উঠেছে ওখানে ওই লেখায়। হোসনে আরা জেমি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি ওনাকে যোগ করে নিচ্ছি আমাদের স্ক্রিনে। জেমি, স্বাগত আপনাকে। হ্যাঁ, আপনাদেরকে ঢুকে পড়লাম লোভ সামনে। জেমি, থ্যাংক ইউ যে তুমি বইটার কথা বলেছো। সেই বইটার ব্যাপারেই জানতে চাচ্ছি হোসনে আরা জেমি আপনার কাছে, এবং আমরা রোমেনা লেইসের সেই কবিতাটা শুনতে চাচ্ছি আপনার। আমি ওই জন্যই সময় নিলাম যে আমি একটু প্রিন্টটা নিয়ে নেই, কবিতাটা প্রিন্ট না হবে না আর কি। তো বইটার আসলে একটা ছোট্ট গল্প আছে। আমি যখন প্রথম একজনের বই দেখলাম, আমি নামটা না বলি, হ্যাঁ, এখানেরই, দেখি সব বড় বড় কবিদের কবিতা নেয়, হ্যাঁ, তখন আমার মনের মধ্যে একটু প্রশ্ন জাগলো, আচ্ছা আমরা যারা নতুন কবিতা লিখছি, নতুন বললে ভুল হবে, কবিতা পড়ি অনেক আগে থেকেই, যাদের একটা দুটো বই বেরিয়েছে, যাদের বই বেরিয়ে হয়নি, তাদের নিয়ে যদি বঙ্গবন্ধুকে লেখা কবিতা বের করি কেমন হয়, এই একটা ভাবনা থেকেই আমার ওয়ালে যত বন্ধু বান্ধব, বিভিন্ন গ্রুপের বন্ধু বান্ধব, তাদেরকে আমি ইনবক্স করলাম যে একটা করে কবিতা দাও না, বঙ্গবন্ধুকে নিয়ে শতবর্ষে একটু চিন্তা ভাবনা করছে। তো এইভাবেই মানে গল্পটা আর করে ফেললাম আর কি, সাহস করে। এই জায়গায় আমি একটু প্রশ্ন করি, লেখক হিসাবে আপনার বন্ধু যেহেতু রোমেনা লেইস, লেখক রোমেনা লেইসকে আপনি কিভাবে দেখেন? আমি লেখক রোমেনা লেইসকে প্রথম আমি চিনি লেখক হিসাবেই। আমি ব্যক্তির এমন একে কিন্তু আগে চিনি না, আগে চিনি, আমি ওকে চিনেছি ওর লেখা দিয়ে, লেখা ভালো লেগেছে, সেখান থেকে আমাদের বন্ধুত্বটা গড়ে উঠেছে। তো আমি এখানে বোধহয় আর কিছু বলা লাগবে না, কারণ আমি লেখক কেই চিনি, ওর লেখক। আমরা আপনার কণ্ঠে রোমেনা লেইসের সেই কবিতাটা শুনি, তারপর আবার রোমেনা লেইসের সাথে আলাপকারিতায় ফিরে যাব। আচ্ছা, আসলে আমি তো আবৃত্তি হবে না, আমি পাঠ করছি, চেষ্টা করব। অবশ্যই। ওর লেখা কবিতা রক্তে ভেজা বাংলাদেশ। অনুপম একদিনের শেষে নেমেছিল আধার রাত, সব রাতের মতো আকাশ জুড়ে ছিল তারার মেলা, চাঁদ ছিল, মৃদুমন্দ বাতাস ছিল, ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত, হাতে টোবাকো পাইপ আমাদের জাতির পিতা। সারাদিনের হিসাব নিকাশ চুকিয়ে মমতায় হাতখানি রেখেছিলেন রাসেলের মাথায়। ছোট ছোট হাতে বাবার গলা জড়িয়ে ধরে কত না মায়ায় বড় দুই ছেলে, পুত্র বধূরাও বাড়িতে আজ। একটুকুই ভ্যাপসা গরম, ঘোর অমানিসায়
প্যাঁচা ডেকেছিল কয়েকবার। অবলা প্রাণী নাকি দুর্যোগ আগে বুঝতে পারে। বিছানায় যাবার আগে এক গ্লাস ঠান্ডা পানি পান করেছিলেন পিতা। নিকোষ কালো রাতে সেনাবাহিনীর বিদ্রোহী অফিসাররা ৩২ নম্বরের ট্যাঙ্ক হাঁকিয়ে এসে একে একে হত্যা করে সবাইকে। জাতির পিতার লাল রক্তে ভেসে যাচ্ছে ৩২ নম্বরের সিঁড়ি। শঙ্খ সাদা পাজামা পাঞ্জাবি লাল রক্তে রঞ্জিত। প্যাঁচাগুলো আরো জোরে জোরে চেঁচিয়ে উঠল। নিশাচর পাখিরা তুমুল আর্তনাদ করে ওঠে। জাতির পিতার মৃতদেহ পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে গেল হায়ানারা। একের পর এক হত্যা করে, শেষমেশ 10 বছরের রাসেলকেও। লাল রক্ত ধুয়ে যাচ্ছে ৩২ নম্বরের সিঁড়ি। বুলেট বিদ্ধ দেহখানি তোমার সিঁড়ির নিচে। দেয়াল ভিজে গেল পিতার রক্তে। খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ জেমি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরি রোমানা লিসের সাথে আলাপচারিতায়। জেমি, আবার আপনার সাথে আরেক সময় আরেকদিন কথা হবে। কথা হবে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সঙ্গে, দেখছি, আমি লিভ নিচ্ছি। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আপনাকে, আপনার অনুষ্ঠান আমি মাঝে মধ্যেই দেখি, আমার রিমাইন্ডার আসলেই আমি দেখি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখবেন, সাথে থাকবেন অংশুম আলী। অবশ্যই। ধন্যবাদ আপনাকে জেমি। কবি হিসাবেও তো রোমানা লিসকে খুব ছোট করে দেখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ কাকুন ভাই। আমার মানে একটা তাড়না থেকে আসে, আমি ঠিক জানি না, মানে গল্পগুলো একরকম, কবিতার আশাটা অন্যরকম। সবসময় লিখি না কবিতা, যখন হচ্ছে ভিতর থেকে একটা তাড়া আসে, শব্দগুলি আপনা আপনি এসে যায়, তখন লিখি। আসলে কবিতা তাই, কবিতা হঠাৎ করেই আসে, কবিতা চেষ্টা করে লেখা যায় না। উপন্যাস হয়তো প্লট চিন্তা করে লেখা যায়, গল্পগুলো লেখা যায় চিন্তা ভাবনা করে। কবিতা আসলে খুব চিন্তা করে লেখা যায় না, কবিতা হঠাৎ করেই আসে, কবিতার ধারাটাই আলাদা। যাই হোক, ছোটদের বই আছে, ছোটদের জন্য গল্প, মিতলের বন্ধু বটগাছের ভূত। ছোটদের জন্য এই লেখার চিন্তা কোথা থেকে এলো? তার আগে ঘুরে আসি, আমাদের রওশন আছেন সাথে। হ্যাঁ, দেখছি ফ্লোরিডা থেকে দেখছেন উনি। হ্যাঁ, রওশন হককে স্বাগত। ওনার সাথে আমাদের অংশুম আলীর উনি ছিলেন, ওনার সাথে কথা হয়েছে আমাদের। উনি সাথে আমার অংশুম আলীতে ঢোকা। সাথে আছেন আসফিয়া হাসান। আচ্ছা, আসফিয়া নীলফামারীর মেয়ে। আচ্ছা, রুনা লেইস আছেন, রুনা আছেন আমাদের সাথে। আচ্ছা, সেলিনা আক্তার আছেন সাথে, আছেন সুদীপ ঘোষাল আছেন পশ্চিমবঙ্গ থেকে, মাজহারুল ইসলাম আছেন আমাদের সাথে। এই তো আছেন, তারা দেখছেন। যাই হোক, এখন ছোটদের গল্পে চলে যায়। ছোটদের গল্পে লেখা কি কারণে, ছোটদের গল্পে চলে আসা কেন, সেটা বলি। জ্যাকসন হাইট, নিউ ইয়র্কের বাংলা একাডেমির প্রান্তর, মনে করেন যে PS 69, সেখানে অনেক বাবা মা আসেন বাচ্চাদের হাত ধরে। আসেন তারা অন্যান্য অনেক স্টেট থেকে, মনে করেন যে নিউ জার্সি, পেনসিলভেনিয়া, দূরে দূরে থেকে আসেন, ওহাইও। তারা বাচ্চাদের বাংলা বই খুঁজতে আসেন। তখন আমার ওই বইমেলা থেকে আমার মাথায় তখন আসলো যে আমার ভিতরে কতগুলি গল্প আছে, সেই গল্পগুলি লিখি। এখানে আরেকটু পেছনে যাই, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো আমার এক খালা থাকতেন ক্যান্টনমেন্টে। হলে তো আমি রোকেয়া হলে থাকতাম, রোকেয়া হল থেকে প্রায় সময়ই খালার বাসায় যেতাম। তো আমার ছোট 2টা বোন ছিল, ওরা আমাকে, আমি গেলেই শুধু বলতো আপনি গল্প বলো।
আপনি গল্প বলো। ওদেরকে গল্প বলতে বলতে আমার সব গল্প বলা শেষ। ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে রাসান যত গল্প, সব গল্প শেষ। তখন আমাকে কি করতে হতো জানেন? এই যে গল্পগুলিকে আবার বাড়াতে হতো, আমার এপিসোড বাড়াতে হতো ওগুলিতে নিজে নিজে। তো সেই ধরনের কিছু চিন্তা ভাবনা থেকেই আমি আবার চিন্তা করলাম যে আচ্ছা, এই যে ছোট ছোট বাচ্চাগুলি, এদেরকে বাংলা শেখানোর জন্য বাবা মার যে প্রচেষ্টা, তার ভেতরে আমার একটা ছোট্ট প্রচেষ্টা ঢুকুক। তখনই এই এডিশনটা চিন্তা করে আমি মিতুলের বন্ধু বটগাছের ভূত এটা লিখলাম। এই যে লিখলেন, বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক কি? ফিডব্যাক ভালো। এবং আমার এই বইটা বাংলাদেশের, যেহেতু আমি স্কুলের সাথে ছিলাম, তো আমার সহকর্মীরা বই, স্কুলে অনেক বই কেনা হয়, আপনি জানেন যে অনেক রকমের পুরস্কার দেওয়া হয়। তো আমি তো 4টা স্কুলের সাথে সরাসরি যুক্ত ছিলাম। তাছাড়াও আমার মানে কিছু ভক্ত আছেন, তারাও প্রধান শিক্ষক, তারপরে মনে করেন সহকারী প্রধান শিক্ষক এখন। তো স্কুলের ওই বই পুরস্কার দেওয়ার জন্য আমার মানে বই কিনে নিয়ে তারা বাচ্চাদেরকে দিয়ে দিয়েছেন, বাচ্চাদের হাতে সেই বই গেছে। এবং রুনা জানে, রুনার কাছে আবার কোনো কোনো বাচ্চারা কবিতা শিখতে আসে, গল্প শিখতে আসে, তখন ওরা আবার বলে যে ওরা আমার কোন বই পড়েছে, কোন বইয়ে কি গল্প, সেই ভূত কেমন, কিসের থেকে এই ভূতের জন্ম, এই ভূতটা কি সত্যি ছিল কিনা, এই ধরনের আর কি অনেক কথা আসে। তো ভালোই লাগে। বাচ্চাদের গল্প আসলে বড়দের গল্প যতটুকু লেখা, যতটুকু সহজ, বড়রা যেভাবে খুব ঘটনাগুলির ভিতর থেকে বের করতে পারে, বাচ্চাদের লেখা কিন্তু, বাচ্চাদের জন্য লেখা খুব কঠিন একটা ব্যাপার। অনেকে মনে করে ছোটদের জন্য লেখা বোধহয় খুব সহজ, কিন্তু বাচ্চাদের জন্য লেখা খুবই কঠিন ব্যাপার, কারণ বাচ্চাদের মানসিকতা বুঝে লেখা এটা খুব কঠিন কাজ। এটা যদি এটা মানে একজন সফল লেখকের জায়গা থেকে এটা সম্ভব শুধুমাত্র। ঘুঙুর কেন, এই নামটা কেন, এর পেছনের গল্পটা কি? ঘুঙুর গল্পটা, এটা একজন মানে এটাতে 1971 মিশে আছে। 1971-এ একজন মুক্তিযোদ্ধার গল্প এবং তার ভালোবাসার গল্প। তার স্ত্রীর মানে ছিলেন একজন নৃত্যশিল্পী, তো সেখান থেকেই এই গল্পটা লেখা। এবং সেই গল্প থেকে মানে প্রথম গল্পটা ঘুঙুর, সেই জন্য বইয়ের নামকরণটা ঘুঙুর করেছে। এবং আমার প্রচ্ছদটা একদমই মানে সাদা, কোনো কিছু নেই, শুধু পায়ে ঘুঙুর। এই যে চমৎকার প্রচ্ছদ, ধন্যবাদ। চমৎকার প্রচ্ছদ। রওশন বলছেন আমাকে ধন্যবাদ জানাচ্ছেন আপনাকে আনার জন্য। আপনাকে আসলেও ধন্যবাদ কাকুন ভাই, কারণ এই যে আপনি আমাকে ডাকলেন, আসলে আপনার ডাকে আরো আগেই সাড়া দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় করে পারছিলাম না। আর সময় মিলাতে গিয়ে আজকেও তো দেখলেন কেমন বিড়ম্বনা হয়ে গেল। তো যাই হোক, আপনাকেও ধন্যবাদ, রওশনকে ধন্যবাদ। এবং এখানে আমি কিন্তু সন্ধিকে দেখছি না, জোয়ান সন্ধিকে আমার অনেক ধন্যবাদ জানাই। এবং আমি কিন্তু ভয়ে ছিলাম, এবং সে ভালো আছে কিনা সেটা জানার জন্য আমি একটু উৎকণ্ঠায় আছি। কারণ কি, আপনার মনে আছে নিশ্চয়ই, এর আগে হ্যালো বাংলাদেশ ও আমাকে ডাকলো আর তারপরেই অসুস্থ হয়ে পড়লো। এরপরে আমি খুব মানে ও যখনই ডাকে তখনই আমি একটু আতঙ্কগ্রস্ত হই যে সে ভালো আছে কিনা। না, উনি আমার শেষ কথা যখন হয়েছে উনি মোটামুটি সুস্থ আছেন, ভালো আছেন। না না, আর খারাপ হবে না, ভালোই থাকবে। বোনের সাথে গানের যুগলবন্দি হয়নি, কিন্তু বইয়ের যুগলবন্দি হয়েছে, তাই তো? না, কে বলে? আমরা 4 বোন এক জায়গায় হলে আমরা অনেক গান করি, সেগুলি আবার মানে জনসমক্ষে প্রকাশ না করা গেলেও আমরা গান করি।
সেটা তো আপনাদের নিজেদের ব্যাপার, আমরা তো জানি না আপনাদের যুগলবন্দি হয় কিনা, কিন্তু আমরা প্রকাশ্যে পেলাম বইয়ে যুগলবন্দি। এই যে দুই বোনের একসাথে বই বের করা, এটা তো আমাদের দেশে খুব কম হয় বাংলা সাহিত্যের এই ক্ষেত্রটায়। দুইজনই লেখিকা এরকম একসাথে, দুই বোন একসাথে বই বের করেছেন, এরকম ঘটনা মানে নেই বললেই চলে। তো সেক্ষেত্রে এই বইটার ক্ষেত্রে আপনার অনুভূতিগুলো, চিন্তাগুলো কিভাবে কাজ করলো, কেন বের হলো? যেহেতু রুনাকে পাচ্ছি না এখন, তো আপনার কাছ থেকেই জেনে নেই। এই যে বইটা, এটা হচ্ছে চন্দনী। আচ্ছা, চন্দনী হচ্ছে চাঁদের আলোকে, সুনামগঞ্জের ভাষায় আমরা বলি চন্দনী, চাঁদনি রাত, চন্দনী রাত। তো চন্দনী গল্পটা কিন্তু রুনার, এবং বইয়ের প্রচ্ছদটা রুনার মেয়ের রূপকথার তোলা একটা ছবি, এবং সেটা দিয়েই আমরা প্রচ্ছদটা করেছি। আসলে কাকন ভাই, রুনার কাছে আমার অনেক ঋণ আছে। দেশের কাছে যেমন মানুষের অনেক ঋণ থাকে, রুনার কাছে আমার অনেক ঋণ আছে। এই যে আমার লেখালেখির জগতে আবার ফিরে আসা, এর পিছনে কিন্তু রুনার যে ধাক্কাটা, এই ধাক্কাটা আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। মনে করেন যে মানুষের জীবনে তার 25 থেকে 35 এই বয়সটা খুব একটা জটিলতায় কাটে। বিয়ে হয়, ক্যারিয়ার শুরু হয়, বাচ্চা হয়, এগুলি সামাল দিতে দিতে আমাদের আর কিছু করা হয়ে ওঠে না। মেয়েদের কথা বলছি। তো সেই সময়টায় আমি 35, এই 10টা বছর মনে করেন যে আমার মানে যেটুকু করা হয়েছে সেগুলিও সব বাক্সবন্দি রয়েছে। এবং আমি যখন 18 বছর পরে 2009-এ আমি যখন নিউ ইয়র্ক এসেছি, নিউ ইয়র্ক এসেও এখানে আমি মানে হাফ ছেড়ে বাঁচিনি। মানে এখানে তো এসে প্রথমে আমাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছে। ঠিক সেই সময় 2012 সালে আম্মা যখন আসলেন, আম্মার সাথে রুনা যখন এইগুলি সব পাঠালো, তারপর থেকে আমার মানে ক্রমে এই পেছন থেকে সব টেনে এনে আবার দেখা শুরু হলো, এবং 2016 পর্যন্ত আমি এগুলি গুছিয়ে 2016-তে যখন আমি বই বের করার চিন্তা করলাম, তখন আমি শুধু স্ক্রিপ্টগুলি পাঠিয়ে দিয়েছি, আবার সব কিন্তু রুনাই করেছে। এই যে বইগুলি, 3টা বই দেখছেন মলাট বন্দি, তার পেছনে রুনার অবদান অনেক বেশি। ওই সবগুলি স্ক্রিপ্ট তৈরি, মানে কোথায় কিভাবে সাজাতে হবে, চৈতন্য থেকে প্রকাশ হবে, ধ্রুবয়ে প্রচ্ছদ করবে, তারপরে 2টা বইয়ের পিছনে পুরাপুরি কৃতিত্ব রুনার, আর আরেকটা বইয়ের পিছনে কবি মোহন রায়হান, উনি আমাকে সাহায্য করেছেন। ওনার ইচ্ছা ছিল ভালোবাসার রং নীল এটা উপন্যাস যেন আমি বের করি, কিন্তু আমি তখন আর সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, যার কারণে শেষ পর্যন্ত এটা এভাবেই বের হয়েছে। তো মানুষের কাছে মানে একা আসলে কোনো কিছু হয় না, আর মানুষের জীবনে মানে আষ্টে পৃষ্ঠে কেউ না কেউ জড়িয়ে থাকে। তো আমার বইয়ে রুনার সাথে এই বই বের হওয়ার পেছনে অবশ্যই মানে ওর গল্পগুলি আছে আর আমার গল্পগুলি আছে এটাতে, এবং ওর ভূমিকা অনেক বড় এখানে। রুনা নিশ্চয়ই শুনছেন। আমি ঠিক জানি না রুনা শুনছে কিনা, শোনার কথা, না শুনলেও পরে শুনে নেবে। রুনা শুনছেন যে বোনের প্রতি, বোনের যে ভালোবাসা, এই যুগলবন্দি খালি শুধু বইয়ে নাই, বোনের যুগলবন্দিটাও যে আছে এটা বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, রোমেনা আপা, আমাদের তো সময়, এমনিতেই আমরা অনেক দেরিতে এসেছি, সময়ের আবার আমি দুঃখ প্রকাশ করছি। আমি আসলে সময় মেনে চলি এবং সময় অনুযায়ী সবকিছু করি, কিন্তু আজকে কেন যেন হয়ে উঠলো না, আমি দুঃখিত সেজন্য। তারপরেও আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বলছি। জি, খুব যে কম বলছি তা না, আমরা সময় নিয়ে কথা বলছি, আমরা জানার চেষ্টা করছি। আরো অনেক কথা আছে, হয়তো আরেক সময় হয়তো বসে শোনা যাবে, আবার বসবো, হয়তো আপনাদের বোনদের সাথে একসাথে বসবো সবাই। বোনদের যে এই যে বন্ডেজ, এই যে একটা বন্ধন, এই বোনদের বন্ধন নিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করতে পারি হয়তো সামনে। আপনি থাকলে, রুনা থাকলেন, অন্য বোনরা থাকলো, প্রয়োজনে আমার বোনদের কথা বলবেন, আবার আমার ভাইকেও অবহেলা করবেন না, কারণ আমার ভাই
মানে সে হচ্ছে প্রথম কবি আমাদের পরিবারে, এবং তার কবিতা শুনে শুনেই তার অনেক কবিতা, তার প্রথম বইয়ের মানে অনেক কবিতা, এগুলি আমার মুখস্থ হয়ে গিয়েছিল। মানে এত বেশি পড়তে হতো আমাকে, যে কারণ ওর কোথায় ভুল হচ্ছে, কোথায় ছন্দ পতন হচ্ছে, এগুলি সবকিছু বের করে আনার জন্য মানে কি যে না কষ্ট করা লাগতো। একদিক দিয়ে সুনামগঞ্জ, রাধারমন, শাহ আব্দুল করিম সহ অনেকের জায়গা, হাসন রাজার মানে স্পর্শের জায়গা, হাসন রাজা তো বলার অপেক্ষা রাখে না। এই জায়গা থেকে উঠে আসা এবং পারিবারিকভাবে উঠে আসা রোমেনা লেইস, তার কথা আমরা আজকে শুনলাম। দর্শক, শেষ মুহূর্তে রোমেনা লেইসের কাছ থেকে অংশুমালির দর্শকদের জন্য কিছু কথা শুনবো। রোমেনা লেইস যদি বলেন। অংশুমালীকে ধন্যবাদ, ক্ষণকালকে ধন্যবাদ, কাকন ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক শ্রোতা যারা শুনলেন এবং যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে এই প্যান্ডামিকের মধ্যে সবাই ভালো থাকেন। এবং আমরা যারা নিউ ইয়র্কের অবস্থা আপনারা জানতেন যে খুবই খারাপ ছিল, তো আমরা যারা এখানে প্রথমে গৃহবন্দী ছিলাম, কিন্তু এখন আর গৃহবন্দী নাই, এখন আমরা সবকিছু স্বাভাবিকভাবেই করছি। তবে সবসময় মাস্ক পরি, মাস্ককে অবহেলা করাই যাবে না। আমরা সবসময় মাস্ক পরি এবং আমরা সবসময় গ্লোভস না পরলেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, নিজে সতর্ক থাকি, নিজে ভালো থাকি, অন্যদেরকেও ভালো রাখি, এবং আশা করি এই প্যান্ডামিককে আমরা জয় করব। আমাদের ভ্যাকসিন এসে গেছে, নিউ ইয়র্কে অনেক মানুষ অলরেডি ভ্যাকসিন পেয়ে গেছেন, আমরাও পাবো, এবং সারা পৃথিবী জুড়ে সবাই পাবে। সবাই ভালো থাকুক, পৃথিবীর মানুষেরা সবাই ভালো থাকুক, সবাই আরো সুন্দর জীবন যাপন করুক। আর সত্যিকার অর্থে লেখার যে তৃষ্ণা, সেটা একটা এক গ্লাস পানির সাথে তুলনা করতে পারি। পানির তৃষ্ণা যেমন প্রতিদিন হয়, সেরকম লেখালেখির তৃষ্ণাটাও প্রতিদিনই আমাকে তাড়িত করে। এক গ্লাস জুস হয়তো আমরা প্রতিদিন খাই না, মানে প্রতিদিন পান করি না, একদিন দুই দিন পরেও পান করতে পারি, কিন্তু লেখালেখি আমার কাছে সেরকম যে প্রতিদিন পান করার মতো, অর্থাৎ পানির মতো। তো আমার ভালোবাসা, আমার লেখা, আমি এ নিয়ে থাকতে চাই, আপনাদের সাথে থাকবো, আপনারাও আমার সাথে থাকুন। অনেক ভালোবাসা সবার জন্য, সবাই ভালো থাকুন। আর করোনা মুক্ত নতুন পৃথিবীতে আমরা আবার একসাথে হব, আবার একসাথে সবকিছু স্বাভাবিক জীবনে ফিরে যাব, এই আশাই করি। সবাইকে ধন্যবাদ। দর্শক শুনলেন রোমেনা লেইসের কথা, লেখক রোমেনা লেইস, আমরা শুনলাম তার কথা। যদি আমাদের একটু দেরিতে শুরু করতে হয়েছে, যেহেতু নিউ ইয়র্কের সময় আর বাংলাদেশের সময়ের মধ্যে একটু গরমিল রয়েছে, হয়তো একসাথে সমন্বয় হয়ে ওঠেনি, সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজকের মতো শেষ করছি। এই প্যান্ডামিকের কথা বললেন, প্যান্ডামিকে সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যদিও ভ্যাকসিন এসে গিয়েছে, আমাদের দেশেও এসেছে, শুরু হবে ভ্যাকসিনেশনের কাজ। আমরা এই প্যান্ডেমিক কাটিয়ে উঠবো, মহামারী থেকে বেরিয়ে আসবো, আবার স্বাভাবিক জীবনে ফিরবে, এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। রোমেনা লেইস, আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।